আমরা সবাই উঠেই দাঁড়াবো, কারণ বন্দে মাতরম দিয়ে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করব। আমরা অপেক্ষা করব আমাদের সমস্ত সম্মানীয় মঞ্চের অতিথিরা তারা নিজ নিজ জায়গায় স্থান গ্রহণ করবেন। আমরা সবাই উঠে দাঁড়িয়ে বন্দে মাতরম দিয়ে আমরা আজকের কার্যক্রম শুরু করব। 1 2 বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীং ফুল্লকুসুমিত ধ্রুমদলশোভিনীং সুহাসিনীং সুমধুরভাষিণীং সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এবার আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে যাব। আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা রেডি থাকবেন। আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সম্মানীয় বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে উত্তরীয় দিয়ে আমি অনুরোধ করব মহিলা মোর্চার আমাদের কার্যকর্তা দিদিদের সংবর্ধনা জানাবার জন্য। আমি অনুরোধ করব আমাদের উত্তর কলকাতার সম্মানীয় সভাপতি ভাই তমগ্নকে মঞ্চে আসার জন্য এবং সুকান্ত দাকে সম্বর্ধনা জানাবার জন্য। এরপরে তমগ্নদা স্টেজে আসবেন, তমগ্নদা স্টেজে থাকবেন। তমগ্নদা স্টেজে থাকবেন এবং অনুপম দা আমাদের দক্ষিণ কলকাতার সম্মানীয় সভাপতি রেডি থাকবেন। হাততালি হোক। আমাদের একটি অত্যন্ত সুন্দর মা দুর্গার মূর্তি দিয়ে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হচ্ছে। আমি এবার অনুরোধ করব দক্ষিণ কলকাতার সম্মানীয় জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অভ্যর্থনা জানাবার জন্য। অনুপম দাস মঞ্চে আসবেন। এরপরে আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় সহসভাপতি সঞ্জয় সিং দাকে মঞ্চে আসার জন্য। অনুপম দাস স্টেজে আসবেন, অনুপম দাস স্টেজে আসবেন তাড়াতাড়ি। সঞ্জয় দা আপনি রেডি থাকবেন, রথিন দা আপনি রেডি থাকবেন। সঞ্জয় দা আপনিও মঞ্চে আসবেন। শুভেন্দু দাকেও একটি মা দুর্গার মূর্তি দিয়ে আমরা সংবর্ধনা জানাচ্ছি। আমি অনুরোধ করব এবার সঞ্জয় সিং দাকে আমাদের সম্মানীয় প্রভারী সুনীল বানসালজিকে সংবর্ধনা জানাবার জন্য। রথিন দা রেডি থাকবেন, শ্যামাপদ দা রেডি থাকবেন। রথিন দা রেডি থাকবেন।
শ্যামাপদদা রেডি থাকবেন, কৃষ্ণা বৈদ্যদি রেডি থাকবেন। রথিনদা, আপনাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং আমাদের সম্মানীয় প্রভারী মঙ্গল পাণ্ডেজিকে সংবর্ধনা জানাবার জন্য। শ্যামাদা, আপনি এসছেন? শ্যামাদা, কৃষ্ণা বৈদ্যদি আপনি মঞ্চে আসবেন। কৃষ্ণা বৈদ্যদি আপনি মঞ্চে আসবেন। সম্মানীয় প্রভারী অমিত মালবিয়াজিকে সংবর্ধনা জানাবার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় সহ সভানেত্রী প্রদেশের কৃষ্ণা বৈদ্য মহাশয়া। সুমিত দাসদা, টুটুলদা আপনি কি এসেছেন? না থাকলে ডক্টর মধুছন্দা কর আপনি মঞ্চে আসবেন। আমাদের সম্মানীয় সহ সভানেত্রী মধুছন্দাদি মঞ্চে আসবেন। আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারি দীপকদা মঞ্চে আসবেন। লকেট চ্যাটার্জিদি মঞ্চে আসবেন। সম্মানীয় আমাদের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত দাকে আমি ডক্টর মধুছন্দা করকে বলবো অভ্যর্থনা জানাবার জন্য। ডক্টর মধুছন্দাদি, দীপকদা আপনি তথাগত দাকে যদি অভ্যর্থনা জানান, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। লকেটদি আপনি একটু মঞ্চে আসবেন। সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ মহাশয়কে সম্মান জানাবার জন্য আমি অনুরোধ করব সম্মানীয় জেনারেল সেক্রেটারি লকেট চ্যাটার্জি মহাশয়কে। অনুরোধ করব সম্মানীয় চিফ হুইপ এবং বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য। শঙ্করদা আপনি মঞ্চে আসবেন এবং গোপাল সাহা মহাশয় আপনিও মঞ্চে আসবেন। গোপালদা এসেছেন? শঙ্করদা এসেছেন? শঙ্করদা মঞ্চে আসুন। গোপাল সাহা মহাশয় মঞ্চে আসবেন। প্রিয়াঙ্কা টিব্রিওয়াল মহাশয়া মঞ্চে আসবেন। অশোক ডিন্ডা মহাশয় মঞ্চে আসবেন। সম্মানীয় শঙ্করদাকে বলবো আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়কে সম্বর্ধনা জানাবার জন্য। শঙ্করদা, হাততালি হোক জোরে। সম্মানীয় গোপালদা, গোপাল শাহ মহাশয় এসেছেন? আচ্ছা, আমাদের জেনারেল সেক্রেটারি সম্মানীয় জ্যোতির্ময় দাকে বলবো মঞ্চে আসার জন্য। আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে সম্মান জানাবার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারি এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। প্রিয়াঙ্কাদি এসেছেন, প্রিয়াঙ্কা টিব্রিওয়াল মহাশয়। প্রিয়াঙ্কাদি এসেছেন। আমি এবার অনুরোধ করব অশোক ডিন্ডা মহাশয় মঞ্চে আসার জন্য। অশোকদা না থাকলে নবারুণদা আসবেন, সোনালিদি আসবেন, লক্ষণ ঘড়ই মহাশয়, দীপাঞ্জন গুহ মহাশয় মঞ্চে চলে আসবেন। আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক সংগঠন শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়কে সম্মান জানানোর জন্য আমি অনুরোধ করব অশোক ডিন্ডা মহাশয়কে।
লক্ষণদা আপনি দাঁড়াবেন। আমাদের সম্মানীয় বিধায়ক এবং সম্পাদক শ্রী লক্ষণ ঘড়ুই মহাশয়কে অনুরোধ করব আমাদের সম্মানীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শ্রী সতীশ ঢোন মহাশয়কে সম্বর্ধনা জানাবার জন্য। শান্তনুদা আমাদের মধ্যে এসেছেন, আমি শান্তনুদাকে সম্মান জানাবার জন্য অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি মহাশয়কে। জগন্নাথদা আপনি স্টেজে আসবেন। জগন্নাথদা আপনি এসেছেন। আমি সোনালী মুর্মুদি আমাদের সম্মানীয় সম্পাদিকা, সোনালীদিকে অনুরোধ করব আমাদের সম্মানীয় সাংসদ এবং মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে সম্মান জ্ঞাপন করার জন্য। হাততালি হোক। আমরা এবার আসছি আমাদের সম্বর্ধনার দ্বিতীয় পর্বে। আমাদের 12 জন সাংসদ যিনি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টিকে গর্বিত করেছেন এবং 2 জন রাজ্যসভার সাংসদ, টোটাল 14 জন সাংসদ, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। আমি শুরু করব আমাদের সম্মানীয় প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে দিয়ে। আমি ভলেন্টিয়ারদের বলবো সম্বর্ধনা জিনিস স্টেজে নিয়ে এসে রেডি রাখার জন্য। আমাদের বঙ্কিমদাকে বলবো, সম্মানীয় বঙ্কিমদা আপনি মঞ্চে আসবেন। আমাদের বিধায়ক বঙ্কিমদা আসবেন এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং সাংসদ, দ্বিতীয়বারের সাংসদ, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে সম্বর্ধনা দেবার জন্য। এবার আমি ডাকছি শ্রী জয়ন্ত রায় মহাশয়কে, শ্রী খগেন মুর্মু মহাশয়কে, শ্রী জগন্নাথ সরকার মহাশয়কে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে। আমি ডাকব দীপাঞ্জন গুহ মহাশয়, সম্বর্ধনা দেবার জন্য আমি ডাকব দীপাঞ্জন গুহ মহাশয়, উমেশ রায় মহাশয়, আমাদের মোর্চার সম্মানীয় প্রেসিডেন্ট ফাল্গুনিদি, আমাদের মহাদেবদা, সুদীপদা, জুয়েলদা, অজিতদা, চার্লসদা, আমাদের সম্মানীয় সাংসদ, বনগার এবং মন্ত্রী সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে সম্বর্ধনা দেবার জন্য আমি অনুরোধ করব। এক একজন আসুন। আমাদের যাদেরকে ডেকেছি তাদেরকে দিয়ে দেবেন। মহিলা মোর্চা দিদি আপনি ওয়েট করবেন, আমাদের যারা যাবেন তারা দেবেন। আশিস দা উপরে আসবেন। আমাদের যারা বিধায়ক এসছেন, সুব্রত দা, অসীম দা, এমএলএরা একটু উপরে আসবেন। জয়ন্ত দা আসবেন, খগেন দা, জগন্নাথ দা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, জ্যোতির্ময় সিং মাহাতো, যারা এসছেন উপরে এক একজনকে দিন। জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় যিনি পুরুলিয়া থেকে জিতেছেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কাঁথি থেকে জিতেছেন, জগন্নাথ সরকার মহাশয় রানাঘাট থেকে জিতেছেন, খগেন মুর্মু মহাশয় মালদা থেকে জিতেছেন, জয়ন্ত রায় মহাশয় জলপাইগুড়ি থেকে জিতেছেন, কার্তিক পাল মহাশয় রায়গঞ্জ থেকে জিতেছেন, মনোজ টিগ্গা মহাশয় আলিপুরদুয়ার থেকে জিতেছেন, রাজু বিস্তা মহাশয়
দার্জিলিং থেকে জিতেছেন সৌমেন্দু অধিকারী মহাশয়। কাঁথি থেকে জিতেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তমলুক থেকে জিতেছেন সৌমিত্র খান মহাশয়। বিষ্ণুপুর থেকে জিতেছেন আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ, সম্মানীয় আমাদের স্পোক্স পার্সন, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের সম্মানীয় অনন্ত মহারাজজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সম্মানীয় রাজ্যসভার সাংসদ। भारत माता की, भारत माता की, वंदे वंदे। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। শ্রমিকদা, শ্রমিকদা এবং অনন্ত মহারাজজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবাই একটু স্ট্রেট লাইনে দাঁড়াবেন। দিদিরা একটু সরে যাবেন। দিদিরা আপনারা একটু সাইডে আসবেন। ফাল্গুনিদি আপনি দাঁড়ান, ফাল্গুনিদি দাঁড়ান। আমার সমস্ত সংবাদ মাধ্যমের ভাইদের বোনেদের বলবো ফটো নিয়ে নিতে। হ্যাঁ, ওটা আবার চেঞ্জ করবো, বলে দিচ্ছি। জয়। আমাদের সমস্ত সম্মানীয় সাংসদদের কাছে অনুরোধ, আজকে আপনাদেরকে একটি পশ্চিমবঙ্গের কাঁথা স্টিচের উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। আপনারা যদি সেই উত্তরীয় পড়ে থাকেন আমাদের খুব ভালো লাগবে। আমরা এবার আমাদের তৃতীয় পর্বে চলে আসছি। আমাদের সম্মানীয় সভাপতি এবং বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার বক্তব্য রাখবেন। भारत माता की, भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद। भारत माता की, भारत माता की। बंधुगण, आज के लोकसभा निर्वाचनेर पर আমরা এত বৃহৎ আকারে প্রথমবার এই বিজেপি পরিবার তারা একত্রিত হচ্ছি। আমাদের রাজ্যের যে কার্য সমিতি আছে সেই বর্ধিত কার্য সমিতির বৈঠকে আপনারা এসেছেন। প্রথমেই রাজ্য সভাপতি হিসেবে আমার কর্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের পরিশ্রমের জন্য, আপনাদের কাজের জন্য। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন আমাদের সুনীল বানসালজি, আমাদের প্রভারী এবং রাষ্ট্রীয় মহামন্ত্রী। উপস্থিত আছেন মাননীয় মঙ্গল পাণ্ডেজি, যিনি বিহারের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছেন। উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী সর্বভারতীয় সহসভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আমাদের রাহুল দা, আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি এবং রাষ্ট্রীয় সম্পাদক। উপস্থিত আমাদের প্রাক্তন অন্যান্য সভাপতির মধ্যে মাননীয় তথাগত দা আছেন, প্রাক্তন রাজ্যপাল মাননীয় তথাগত দা, এবং তার সাথে আমাদের প্রাক্তন সভাপতি আমাদের
মাননীয় অসীম দা আছেন, মাননীয় অসীম ঘোষ এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, উপস্থিত আমাদের মাননীয় অমিত মালব্যজি যিনি সহপ্রভারীর দায়িত্ব সামলাচ্ছেন এবং আমাদের অল ইন্ডিয়া আইটি ইনচার্জ, উপস্থিত আমাদের সংগঠন সম্পাদক মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, সহ সংগঠন সম্পাদক মাননীয় সতীশ দা, উপস্থিত আমাদের সঞ্চালিকা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল বিধায়িকার দায়িত্ব সামলাচ্ছেন, উপস্থিত পার্টির সর্বস্তরের কর্মী এবং নেতৃত্ববর্গ, জেলা সভাপতি থেকে শুরু করে জেলার পুরো টিম, আমাদের সম্মানীয় সাংসদগণ 12 জন এবং একজন রাজ্যসভার সাংসদ, মোট 13 জন আজকে উপস্থিত আছেন, এবং তার সাথে সাথে সম্মানীয় বিধায়কগণ, পার্টির সর্বস্তরের নেতৃত্ব, জোন বিভাগ থেকে শুরু করে ইনচার্জ যারা আছেন তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনাদেরকে আমি পূর্বেই স্বাগত জানিয়েছি এবং তার সাথে আমি দু একটি কথা যা আমার মনের মধ্যে অনুরণিত হচ্ছে সেই কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, আমার কথা আপনাদের সামনে রাখতে চাই। আমরা এইবার লোকসভা নির্বাচনে সকলে মিলে পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের সিট আমরা 12টা পেয়েছি। সংখ্যা তত্ত্বের বিচারে দেখতে গেলে 18টি আমাদের সিট ছিল, সেখান থেকে হয়তো আমরা 12টাতে পৌঁছে গেছি, কিছুটা পিছিয়ে গেছি। সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মধ্য দিয়ে, এটা 100 ভাগ ঠিক। কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া, যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে, আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি। বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল। এবং তার সাথে সাথে আমার মনে হয় আমরা এই আমাদের পরাজয় থেকে যে শিক্ষাগুলো, যে জ্ঞানগুলো আমরা পাবো, সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের কার্যকর্তারা এবং আমাদের কর্মী সমর্থকরা নিরলস পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের পুঞ্জীবিত ফল আমরা দেখতে পাবো। পরিশ্রম কোনো এই পৃথিবীতে কোনো একদম বিফলে যেতে পারে না। আজকে মনে রাখুন, আমাদের অনেক নেতা আছেন যারা হয়তো বছরের পর বছর দাঁড়িয়েছেন, ভোটে জিততে পারেননি, হেরে গেছেন, কিন্তু মনে রাখবেন সেই সময়ে তারা ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন, যে সময় বিজেপিকে উত্তর ভারতের পার্টি এবং কলকাতাতে বড় বাজারের পার্টি বলা হতো। কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কেন? সাহস জুগিয়েছিলেন এবং তাদের এই সাহসের ফল পরবর্তী সময় পেয়েছি, আমরা এখনো পাচ্ছি। এবং এই রকম কন্টিনিউয়াস ওয়ার্কের মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যায়। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের প্রাক্তন সভাপতি যারা ছিলেন, পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে, তপন শিকদার থেকে শুরু করে, সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, হরিপদ ভারতী থেকে শুরু করে, আজকে সকলের অবদানকে আমি স্মরণ করতে চাই। এবং তাদের সময় হয়তো আমরা একটাও সিট জিতিনি, এমনকি আমরা শুনেছি ভাষণে, আমি তো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি, হরিপদ ভারতীর মতো ব্যক্তি যখন ভাষণ দিতেন, তার ভাষণ শুনতে যত লোক সেখানে উপস্থিত হতেন, তো তত লোক যদি ভোট দিত তাহলে হয়তো ওনার জামানতটা বাজেয়াপ্ত হতো না, কিন্তু ভোট পেতেন না। কিন্তু তার বলে কি তাদের পরিশ্রম বিফলে গেছে? না, বিফলে যায়নি। হরিপদ ভারতীর সেই পরিশ্রম আমরা পরবর্তী সময়ে পেয়েছি এবং এখনো পাচ্ছি। আমি সেজন্য সকল প্রাক্তন সভাপতি সহ এখানে যারা বসে আছেন তাদেরকে সহ সকলকে, পূর্বসূরিকে, আমার পূর্বসূরি যারা ছিলেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, তাদের অবদানকে স্মরণ করতে চাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের জন্যই আজকে আমরা এখানে আছি। তাই আমার মনে হয় যে এই বাংলার বিজেপিকে আমাদেরকে সকলে মিলে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মিডিয়া আমাদের বন্ধু, আমরা মিডিয়ার বন্ধুরা বলি, কিন্তু মিডিয়ার বন্ধুরা সবসময় বন্ধু হলেও আমাদের বন্ধুত্বের মতো কাজ করে না। সেজন্য আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো, মিডিয়ার কথায় সবসময় বিভ্রান্ত হবেন না। নিজেদের যে মনের ইনস্টিংক্ট সেইটাকে ফলো করুন। বিজেপি এক আছে, নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত, সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো। গঙ্গাতে যখন মন্দাকিনীর জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে, তখন মন্দাকিনীর
জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না, তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয়। বিজেপিও তাই, বিজেপি হচ্ছে গঙ্গার মতো, তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব, আমরা অগ্রসরের দিকে যাব, অগ্রসর হব সামনের দিকে। তাই বন্ধুগণ, এই লোকসভা নির্বাচন হয়তো বিজেপির স্টপেজ হতে পারে একটা, আমরা সাময়িকভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা আমাদের গন্তব্য নয়। গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য, আমাদের ওটাই হচ্ছে গন্তব্য, আমরা সেই জায়গায় পৌঁছব। বন্ধুগণ, আমরা যদি বলি যে এই সময় যে আমাদের যে রেজাল্ট এসেছে তাতে অনেকে বলছে বিজেপি হেরে গেছে, হারিয়ে গেছে, কিন্তু অনেক কিছু আমি বলবো এর মধ্যে আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের জন্য উৎসাহের বিষয় আছে। আমরা হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি, কিন্তু তিনবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। প্রায় 62 বছর পর এই রেকর্ড আমরা স্পর্শ করতে পেরেছি। জওয়াহরলাল নেহেরু সেই সময় হয়েছিলেন। কোন সময়? যেই সময় যে জওয়াহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো প্রান্তিক গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে কেউ প্রধানমন্ত্রীর নাম বলতে পারতেন না। আজকে স্কুলের বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি, একটাই শব্দ উচ্চারিত হবে, সেটা হচ্ছে মোদি, মোদি, মোদি। এটা হচ্ছে সেই পার্থক্য। আজকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, উনি অনেক বড় মানুষ, আমাদের মতো সামান্য ছোট পার্টির কার্যকর্তা কোথাও যদি মুখ ফসকে কিছু বলেও ফেলি, সেইটার উপরেও মিডিয়ার নজর থাকে। সেই সময়, এই গুরুত্বপূর্ণ সময় তিনবার ভারতবর্ষের মতো এত মাল্টি পার্টি সিস্টেমের মধ্যে তিনবার প্রধানমন্ত্রী হওয়া, আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ডের সামিল, এবং এটা নরেন্দ্র মোদী বলে সম্ভব হয়েছে, বিজেপি বলে সম্ভব হয়েছে, অন্য কেউ হলে সম্ভব ছিল না। তাই আমার মনে হয় যে 26-এর বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে, সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে দিতে চাই। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা 37.97%, সেইটা এইবার বেড়ে 38.73% হয়েছে। এবং সেই পরিসংখ্যানের মধ্যে আমার মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। 144টি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, পুর নির্বাচনে যখন পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, 70টি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে, সেই তালিকা যদি আমরা দেখি, 10,000-এর কম ভোটে আমরা পিছিয়ে আসি 49টি বিধানসভায়। 49টি বিধানসভাতে আমরা 10,000-এর পেছনে, 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। আর 10,000-এর বেশি, 15,000-এর কম, এরকম 21খানা বিধানসভা আছে। এমন 9টি আসন আছে এই রাজ্যে বিধানসভায়, যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোনো নির্বাচনে এগিয়ে থাকিনি, লোকসভাতে না বিধানসভাতে। এরকম 9খানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি। যেমন আমরা যদি লক্ষ্য করি, বড়োয়া থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, এরকম বহু আসন, চণ্ডীপুর, রামনগর আছে, যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি। 2021 সালে আমরা 77টি বিধানসভা আসন জিতেছিলাম। এই 77টি জেতা আসনের মধ্যে 62টি আসনে, 62 নাম্বার অফ অ্যাসেম্বলিজ, আমরা যা ভোটে জিতেছিলাম 21-এ, তার থেকে বড় ব্যবধানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি, 62টি সিটে এগিয়ে আছি। এর মধ্যে 4টি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে। আর যদি 21 সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি, তাহলে 28টি আসনে দল কিন্তু এগিয়ে গেছে, যেটা আমরা 21 সালে জিততে পারিনি। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে, কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের
পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার পত্র পত্রিকায় মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন, আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না, কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই কেউ কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটখাটো বিষয়ে, ছোটখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয়ে পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা, কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা আছে। কিন্তু 40% মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন। প্রায় 40% মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন। তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি, পানীয় জল, বিদ্যুৎ, পরিকাঠামো, জেলের পরিকাঠামো, পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন, আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে। তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল, সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, এবং এই সফলতাকে আগামী 5 বছর যেন ধরে রাখা যায় সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ, দেশপ্রেমিক মানুষ, 40% মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। এই 40% মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই বন্ধুগণ, মোদী যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন, মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে। আমি জানি না, আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা WBSEDCL সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মারের মতো। সামনে আপনাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল, মদের দাম, পেট্রোলের দাম, পেট্রোলের উপরে ডিজেল বসানো, তরি তরকারির দাম, তাতে তৃণমূল ফোরেদের মার্জিন, তাতে কাটমানি, এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছু মানুষ হয়তো বোকা হয়েছে। তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন। আজকে যারা রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হয়তো হাত জোড় করে বসে থাকেন, ভোগের লাইনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম নিয়ে দাঁড়ান, তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কি বলেছিলেন। যারা ইস্কন মন্দিরকে বার্ষিক পিকনিকের জায়গায় পরিণত করেন কিছু মানুষ, তাদের কথা আমি ধরছি না, তারা হয়তো ভুলে গেছিলেন যে অর্পিতার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল। তারা হয়তো ভুলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কেন গ্রেপ্তার হয়েছিলেন। তারা হয়তো ভুলে গেছিলেন যে পুকুর থেকে মাছ ওঠে, সেই পুকুর থেকে মোবাইলও ওঠে আজকে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ ঘোষের দৌলতে। তাই আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো,
কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি। হয়তো বলেছে তৃণমূলটা চোর, কিন্তু বংশটা ভালো বংশ। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কৌতুকের স্বরে এই বিষয়গুলো দেখি, কিন্তু আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে 10 বছরের কাজ, উজ্জ্বলা যোজনা, বাড়িতে শৌচাগার, বন্দে ভারত ট্রেন, কাছের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা, তারা হয়তো এই উন্নয়নগুলোকে ভেবেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো দেবেনই, ভোট দিলেও দেবেন, না দিলেও দেবেন, তার থেকে বরঞ্চ আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হয়তো কিছুটা টাকা নিজের জন্য জোগাড় করে নিই। তাই এই ভয় থেকে মানুষকে আমাদেরকে বের করতে হবে। আমরা পাশের রাজ্য উড়িষ্যাতে আমরা মাসে 4200 টাকার ব্যবস্থা করেছি, বছরে 50,000 টাকা করে দেয়া হচ্ছে। আমাদের লাডলি বেহেন যোজনার মাধ্যমে মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি টাকা দেয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি 26 সালে ক্ষমতায় এসে এই লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় প্রয়োজনে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে আমাদের মহিলাদেরকে আরো বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবে। এটা মানুষের কাছে আমাদেরকে বোঝাতে হবে, মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আমার মনে হয় যে এই লড়াই, যে 40% ভোট আমরা পেয়েছি, এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয়, আগামী দিনে এই লড়াইকে রাস্তায় নিয়ে যাওয়ার লড়াই। সেজন্য বর্ধিত বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে তরিতরকারির দাম বৃদ্ধি, হকার উচ্ছেদ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং আমাদের সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছাড়িয়ে তারপরে ছাড়বো। আমরা স্তব্ধ হব না, আমরা আমাদের যাত্রা বন্ধ করব না। এবং আমাদের কারা করবে এটা? এই নেতৃত্ব দেওয়ার জায়গায় আপনারা আছেন। তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই যে আগামী দিনে এই লড়াই আমরা আরো জারি রাখবো, আরো জোরদার লড়াই হবে। সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত এবং লড়াই করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মন্ত্র নেওয়া উচিত। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সুনীল বনসালজি থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে, অমিত মালব্যজি থেকে শুরু করে, কিছুক্ষণ পরে হয়তো মনোহর লালজিও চলে আসবেন আমাদের মাঝে, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের ক্যাবিনেট মিনিস্টার। এদের সকলকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা নিই যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারী সরকার চলছে, যে সরকার পরিযায়ী শ্রমিক, সেই সরকার পরিযায়ী শ্রমিক তৈরি করেছে, যে সরকার মহিলাদের উপর অত্যাচার করছে, নগ্ন হয়ে পড়ে আছে মহিলারা। আজকে দেখতে অবাক লাগছে আলিপুরদুয়ারের ঘটনা, চা বাগানের মেয়ের সাথে সাময়িক রেপ হচ্ছে, তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে আমার কাছে সেই ভিডিও চলে এসছে, ভাবতে অবাক লাগছে। যার বাচ্চা মেয়ে, নাবালিকা মেয়ে, তাকে 6-7 জন ছেলে মিলে তাকে রেপ করছে। কোন রাজ্যে আমরা বাস করছি? আর মুখ্যমন্ত্রী কি বলেন? বাঁকুড়াতে যখন বিজেপির একজন কর্মী খুন হয়ে যায়, মুখ্যমন্ত্রী অনন্ত আম্বানির বিয়ে খেতে যাওয়ার সময় এয়ারপোর্টে নির্দ্বিধায় বলেন এটা পারিবারিক গন্ডগোল, এই জন্য নাকি খুন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি হয়তো সাময়িকভাবে লোকসভার সিটের বিচারে হয়তো পিছিয়েছে, কিন্তু আমরা স্তব্ধ হয়নি, আমরা হারিয়ে যাইনি। ভারতীয় জনতা পার্টি আগামী দিনের রাস্তায় সেটা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি আপনাকে উৎখাত করবে। তাই বন্ধুগণ, এদের সকলকে সামনে রেখে আসুন আমরা সকলে মিলে শপথ নিই। 2 হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। এবার আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য। भारत माता की, भारत माता की जय श्री राम। हिंदू তুমি এক হও, হিন্দু তুমি এক হও। সমবেত প্রতিনিধিবৃন্দ, আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট থেকে সম্বর্ধিত হয়েছেন, স্বাগত ভাষণ দিয়েছেন
আমাদের রাজ্যের বরেণ্য সভাপতি, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, সতীর্থ সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়, তাকে এবং তার প্রদেশের পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে আমাদের অভিভাবক বৃন্দরা উপবিষ্ট আছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন। প্রাক্তন সভাপতিবৃন্দ, সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ, সম্মানীয় তথাগত রায়, সম্মানীয় দিলীপ ঘোষ, সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার যশস্বী নেতৃত্বে উড়িষ্যাতে এবারে সরকার তৈরি হয়েছে, তিনি ইনচার্জ ছিলেন উড়িষ্যার 21-19, জয় জগন্নাথ। তেলেঙ্গানাতে 4-এর জায়গায় 8 হয়েছে এবং এখান থেকেও 12টা আসন, 39% সিট আমরা পার্টিকে দিতে পেরেছি। আমাদের নেতা সুনীল বনশলজি, বিহার সরকারের যশস্বী মন্ত্রী, আমাদের নিত্যদিনের সাথী, পশ্চিমবঙ্গের প্রভারী আমাদের নেতা মঙ্গল পাণ্ডেজি, সহপ্রভারী এবং আইটি প্রমুখ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির অমিত মালভিয়াজি, সাধারণ সম্পাদক সংগঠন সতীর্থ অমিতাভ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সতীশ ধুনজি, মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী, প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয়, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলবো। মনোহরলালজি এসে পৌঁছে যাবেন। মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয়, আমি আর ওই ডাটা তথ্যে যাব না। আমি আপনাদের কাছে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে। সেটা হলো 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1 লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নবান্ন অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব,
কোচবিহারের আসন 29,000 ভোটে হারবো, আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। আই এম নট অলসো হারি। আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী, শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ। আমার উই নট ডোন্ট নিড এনিথিং। উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা।
আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাতো, লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ। বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? ইসিআইয়ের গাইডলাইন পড়েছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে, এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো, চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো, স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো, বেলেঘাটার সচিন সিং, রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে, হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে। বলতে চাই, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। ইসিআই কে আমি এলওপি বলেছি, 5টা লোক নিয়ে যাব, কি হয়েছে বলে আসবো। ওয়েবকাস্টিং, ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না? রায়গঞ্জে 371 জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি। আমি ছাপিয়ে দিয়ে দেবো আপনাদের, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন। এই জিনিস বদলাতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, এসব পরে হবে। मनोहर लाल जी एसेन, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी आगे बढ़ो, बंगाल आपके साथ है। আমি শেষ করব। আমি বলে দিয়েছি যা বলার। লড়াই চলছে, চলবে। সবাই লড়বেন তো? আগের মতো লড়বো তো? একসাথে লড়বো তো? সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ, हम उनका साथ, सबका विकास। बंद करो
নো নিড সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমাদের মধ্যে এসে পড়েছেন আমাদের আজকের সম্মানীয় চিফ গেস্ট, ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী, মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, সম্মানীয় শ্রী মনোহর লাল খাট্টারজি। আপনাকে স্বাগত জানাই স্যার। আমি আমাদের ভলেন্টিয়ারদের বলবো, প্রথমেই আমরা আমাদের সম্মানীয় চিফ গেস্ট মনোহর লালজিকে সম্মান জানাবো উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে, এবং তার সঙ্গে মা দুর্গার একটি সুন্দর ছবি দিয়ে ভলেন্টিয়ারদের বলবো মঞ্চে নিয়ে আসার জন্য। প্রেসিডেন্ট, উত্তরীয় প্রেসিডেন্ট, ফুলটা এলওপি, আর এটা দুজনে মিলে। হ্যাঁ, সামনেটা ছেড়ে দেবেন ফুল যাতে ছবিটা আসে। দিদিরা ভলেন্টিয়ার্সরা সরে যাবেন। আমি সম্মানীয় শ্রী মনোহর লাল খাট্টারজিকে বলবো ভারত মাতার ছবি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। भारत माता की, भारत माता की, भारत माता की। সম্মানীয় ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারজি, উনি ভারত সরকারের 33তম মিনিস্টার অফ পাওয়ার and 40তম মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। আমাদের মোদী সরকারের এই তৃতীয় দফার যে গভর্নমেন্ট, উনি 10তম চিফ মিনিস্টার হরিয়ানার ছিলেন এবং কার্নাল কনস্টিটিউয়েন্সি থেকে উনি বহুবার লড়ে জিতে এসেছেন। এবারও উনি লড়ে জিতে এসেছেন। আমরা অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞতা জানাই সম্মানীয় খাট্টারজিকে আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমি এবার সম্মানীয় কেন্দ্র সরকারের মন্ত্রী মনোহর লাল খাট্টারজিকে বলবো তার বক্তব্য রাখার জন্য। पश्चिम बंगाल की आज अपनी इस विस्तारित प्रदेश कार्य समिति की बैठक में मंच पर विराजमान अपने इस प्रदेश के प्रभारी, बहुत ही श्रेष्ठ अपने कार्यकर्ता मान्यवर श्री सुनील बंसल जी, सह प्रभारी श्री अमित मालवीय जी, हमारे एलओपी, हमारे अध्यक्ष
माननीय श्री सुकांत मजूमदार जी, हमारे एलओपी लीडर ऑपोजिशन श्री शुभेंदु अधिकारी जी, संगठन मंत्री श्री अमिताभ चक्रवर्ती जी, सह संगठन मंत्री श्री संतोष ढोड़ जी, अपने केंद्रीय मंत्री जो भारत सरकार में हम लोग साथ काम कर रहे हैं श्री शांतनु ठाकुर जी, पार्टी के अपने सभी पूर्व प्रदेश अध्यक्ष माननीय श्री आशिम घोष जी, श्री दिलीप घोष जी, श्री राहुल सिन्हा जी, श्री तथागत राय जी और हमारी बहन श्रीमती अग्नि मित्रपाल जी, उपस्थित सभी हमारे सांसदगण, विधायकगण, पार्टी के पदाधिकारीगण, आत्मीय कार्यकर्ता बंधुओं, भाइयों बहनों, आज बहुत ही खुशी की बात है साथियों कि बंगाल की इस पावन भूमि पर मां काली के चरणों में मैं नमन करते हुए आपके बीच आया हूं। बंगाल में आना तो पहले भी हुआ है, लेकिन इस प्रकार से पार्टी के किसी बड़ी कार्यक्रम में मेरा सौभाग्य है कि मैं पहली बार आ रहा हूं। पार्टी का यह जो संघर्षशील इतिहास है, इसके बारे में हम सुनते हैं, जानकारियां मिलती रहती हैं। आपके मन में जो कुछ विचार, जो एक क्रांति दौड़ रही है, उसका हम आभास तो लगा लेते हैं, लेकिन आज पार्टी के कार्यकर्ताओं के बीच में आकर आपकी जो संघर्ष की गाथा है, उसको मित्रों मैं सैल्यूट करता हूं। मित्रों, हम हरियाणा के लोग हैं, हम एक दूसरे को अभिवादन करते हैं तो राम राम से कह के करते हैं। तो सबसे पहले मैं अपनी ओर से, हरियाणा की ओर से और विशेष करके देश के नेता अपने प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की ओर से, राष्ट्रीय अध्यक्ष की ओर से आपको सबको राम राम कहता हूं। और अगर बांग्ला में कहना हो तो मेरे साथियों ने मुझे कहा जिस प्रकार से कहना कि सभाए के नमस्कार जानाई आपनारा भालो आछन। तो एक शब्द मुझे कभी कभी बंगाल के लोगों से मिलता हूं तो पुराना शब्द याद आ जाता है, बाबू मोशार। आजकल पता नहीं चलता कि नहीं चलता है, लेकिन हर प्रदेश की अपनी एक छवि होती है, अपना एक काम करने का तौर तरीका होता है। देश भर में जब हम जाते हैं तो हम वाक्य का प्रयोग करते हैं कि देश भर के कार्यकर्ता और अपना पसीना बहा करके खूब मेहनत करते हैं, लेकिन यहां मैं कहूंगा कि बंगाल के कार्यकर्ता हमारे पसीना नहीं, खून बहा करके पार्टी के लिए काम करते हैं। अपनी जान हथेली पर रख करके काम करते हैं। इस संघर्ष में बहुत सी जानें चली गई, बहुत कार्यकर्ता हमारे से बिछुड़े। सर्वप्रथम मैं उन सब कार्यकर्ताओं के प्रति अपनी श्रद्धांजलि व्यक्त करता हूं और उन परिवारों को निश्चित रूप से एक आघात लगता ही है। संतोष की बात यह हो सकती है, उनके मन में आती भी होगी कि किसी कारण से पार्टी का काम करते हुए, और न केवल पार्टी का काम बल्कि देश और समाज के लिए काम करते हुए बलिदान दिया है। मैं उन परिवारों को भी सैल्यूट करता हूं, उनके प्रति भी अपनी सहानुभूति प्रकट करता हूं। भाइयों बहनों, यहां जो भी चुनाव हुए, अभी लोकसभा का चुनाव हुआ, इस लोकसभा चुनाव में लोकसभा की सीटों की गिनती में तो हम कह सकते हैं कि शायद 2019 की अपेक्षा हम थोड़ा पीछे रहे। 2019 में हमारी सीटें 18 थी
और अभी 12 सीटें जीत पाए हम। लेकिन फिर भी गणित कई प्रकार का होता है। इस गणित में अगर ये देखा जाए तो 2019 में जो हमको वोट का परसेंटेज मिला था, टोटल वोट मिले थे, 2024 में बंगाल के लोगों ने उससे ज्यादा वोट हमको दिए हैं, ज्यादा परसेंटेज में दिए हैं। तो इसलिए हमारे मन में ये नहीं आना चाहिए कि हम कुछ सीटें कम हुए, बल्कि हमारी ये 12 सीटें ये देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने में एक बहुत बड़ा योगदान है 12 सीटों का। तो इस नाते से एक देश के प्रधानमंत्री को तीसरी बार बनाने का जो रिकॉर्ड बना है, क्योंकि हमको जानकारी मिली ही होगी, बताया ही होगा और आपने विश्लेषण भी किया होगा कि दूसरी बार ये हुआ है कि कोई एक ही व्यक्ति तीसरी बार लगातार प्रधानमंत्री बना है। इससे पहले तो या तो 1962 में प्रधानमंत्री जवाहरलाल नेहरू बने थे तीसरी बार, या 62 के बाद और 62 साल के बाद 2024 में नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री बने। एक बड़ा अंतर यह है कि कांग्रेस यानी नेहरू जी जब तीसरी बार प्रधानमंत्री बने तो उस समय नेहरू जी को प्रधानमंत्री बनना बड़ा सरल इसलिए था कि कांग्रेस को देश के आजाद होने के बाद उन्होंने सत्ता एक प्रकार से बिना किसी देश की सहमति लिए और अपने आप प्रधानमंत्री बन बैठे 2047 में। आजादी के बाद कोई चुनाव तुरंत नहीं हुआ 47 में अपने आप ऑटोमेटिकली प्रधानमंत्री बन बैठे। पहला चुनाव 52 में हुआ तो 1952 में भी कोई सामने पार्टी ऐसी नहीं थी जो क्लेम करे कि हम चुनाव लड़ रहे हैं सत्ता में, यानी आने के लिए, देश के अंदर सत्ता प्राप्त करने के लिए। बल्कि उस समय का जो स्वरूप, आज भारतीय जनता पार्टी का पूर्व स्वरूप जो भारतीय जनसंघ था, जनसंघ में की बात चलती थी कि हम एक मजबूत विपक्ष बनाने के लिए और देश में चुनाव लड़ रहे हैं ताकि जो सत्ता पक्ष कांग्रेस है वो अपनी मनमानी न कर सके, मनमर्जी न कर सके, उसके ऊपर एक अंकुश बना रहे। यानी सामने कोई था ही नहीं, तो स्वाभाविक है उनको प्रधानमंत्री बनना, स्वाभाविक 57 में भी, स्वाभाविक 62 में भी। बल्कि कहा जाए तो देश की जनता कांग्रेस और सरकार ये उस समय एक ही मानते थे। सरकार माने कांग्रेस, कांग्रेस माने सरकार। जैसे आज से पहले 40 साल पहले आपको किसी को ध्यान में हो जो बड़ी आयु के अपने कार्यकर्ता हैं, 40 या 30 साल पहले उस समय कोलगेट और टूथपेस्ट ये एक ही बात होती थी। अगर किसी दुकान वाले को कह दो पेस्ट दे दो तो कोलगेट उठा के दे देता था, और किसी को कोलगेट दे दो मांग लो तो पेस्ट वही उठा के दे देता था। लेकिन आज अगर कहा जाए दुकान वाले को कि हमको एक पेस्ट चाहिए तो उसका एक काउंटर क्वेश्चन होगा, क्या होगा? कौन सा पेस्ट? तो आज वो सिनोनिमस नहीं है। 62 तक कांग्रेस और सरकार सिनोनिमस थी, इसलिए वो तीसरी बार जीत के आ गए थे। लेकिन स्वाभाविक है पहला चुनाव है कि विपक्ष के लोग भी खुश हैं। पहला चुनाव है, सत्ता पक्ष भी खुश, विपक्ष भी खुश। अभी विपक्ष के खुश होने का उनकी जो गलत फहमी है, जो उनको भ्रम है, वो क्या भ्रम है उसका भी विश्लेषण करना चाहिए। पहला भ्रम तो उनको यह है, वो कहते हैं कि आप लोग बहुमत में नहीं आए। बहुमत होता 272 सीटों का, एनडीए को कितनी सीटें मिली? 290। तो बहुमत है कि नहीं है कि नहीं है? ये ठीक है कि हमारी भारतीय जनता पार्टी की अपनी सीटें 240 है। भारतीय जनता पार्टी की सरकार नहीं, ये सरकार है एनडीए की। और इसमें अगर उनको, उनके लोगों को हमको बताना हो तो किस ढंग से बताएंगे कि जब यूपीए की सरकार बनी थी 2009 में और 2014 में, उस समय का विश्लेषण भी करना चाहिए।
उस समय भी यूपीए एनडीए दोनों का आमने सामने मुकाबला था। 2009 में 14 नहीं 5 और 9 4 और 9 2004 में और 9 में यूपीए की सरकार थी। तो 2004 में यूपीए की कितनी सीटें आई थी किसी को मालूम है? कोई भी बता सकता है? कोई बताया खड़े होके? 147 थी, वो कांग्रेस की थी। यूपीए की 225 के आसपास थी। यूपीए की सीटें 225 थी। बहुमत कितना होता है? 272। उनका बहुमत नहीं था। उन्होंने थर्ड पार्टी अलायंस करके और आफ्टर पोल अलायंस किया, तब वो सरकार बनी थी। इसलिए बिना बहुमत की सरकार वो थी उनकी, जब पोस्ट पोल अलायंस करने के बाद उन्होंने सरकार बनाई। और यही स्थिति 2009 में भी थी। 2009 में यूपीए की कितनी सीटें आई थी? 262 थी, 262। और बहुमत कितना होता है? बहुमत 272। तो उस समय बहुमत नहीं था। उस समय भी उन्होंने पोस्ट पोल अलायंस करके थर्ड फ्रंट के साथ मिलकर सरकार बनाई थी। और इन दोनों बार कांग्रेस की सीटें, आज हमारी सीटें 230 हैं, उस समय कांग्रेस शासन में मुख्य पार्टनर होने के बाद भी उनकी सीटें 230 से भी कम थी। एक बार तो 143 जैसे बताया गया, और दूसरी बार भी कुछ 162 या कुछ ऐसा समथिंग था, लेकिन बहुत कम थी। वो उस समय को भूल गए और आज कहते हैं कि हमारा बहुमत नहीं है। स्पष्ट बहुमत 290 के साथ हमने सरकार बनाई है। ये एनालिसिस करने के लिए हम कार्यकर्ताओं को ध्यान रखना चाहिए कि कांग्रेस के लोग कितना झूठ बोलते हैं। ये झूठ के सारे चीजों को आगे बढ़ा रहे हैं। हां, खुश होने का एक कारण और है, और वो वास्तविक कारण है उनके लिए। वो क्या है कि जब अपनी सरकार बनी 2014 में, तो कांग्रेस की सीटें कितनी थी? 44 थी। कुछ अगर सीटों का भ्रम हो तो आप लोग जरा बता देना मुझे। और जब 2009 में उनकी सरकार बनी थी, तब कांग्रेस की नहीं, हमारी 2014 की बात है, फिर 2019 में हमारी सरकार बनी थी, तो कांग्रेस की कितनी सीटें थी? 52 थी। अब ये बताइए कि एक मान्यता प्राप्त विपक्ष को होने के लिए कितनी सीटें चाहिए? 54 या 55 कह सकते हैं। ना तो 2014 में उनके पास मान्यता प्राप्त विपक्ष की सीटें थी, ना 2019 में मान्यता प्राप्त करने की सीटें थी। खुशी का बात उनके लिए हो सकता है कि इस बार मान्यता प्राप्त विपक्ष वो 99 सीटें ले गए हैं, इसलिए वो खुश हो रहे हैं। ये है खुशी का कारण। और हम कहते हैं लगातार अब नेता प्रतिपक्ष बनते भी रहो और खुश होते रहो, तो हमें कोई फर्क नहीं पड़ता, जहां हो वहीं हो। तो ये जो 99 का चक्र है, ये उनको तंग किए हुए, सताए हुए है, और वो सोचते हैं हम 99 ले गए तो शायद सत्ता ही प्राप्त कर गए। हिंदी का एक शब्द है मृग मरीचिका। मृग मरीचिका का अर्थ ये होता है कि एक हिरण राजस्थान में अगर दौड़ता है, दूर तक रेत होती है, प्यासा होता है, इसको प्यास लगी होती है मृग हिरण को, तो दूर रेत में ऐसा लगता है कि 5-7 किलोमीटर के आगे पानी है, रेत चमक रहा होता है, पानी होता नहीं है, उसको लगता है पानी, वो दौड़ता है, वहां पहुंचता है, देखता पानी है नहीं, फिर वो प्यासा ही प्यासा रह जाता है। तो इनको भी मृग मरीचिका की बीमारी हो गई है। इनको लगता है 99 सीट के पास खड़ा था, भी 99 आउट ऑफ 543। तब ध्यान में आया कि आउट ऑफ 543 ही हैज गॉट 99।
वो उसी में से खुश हो रहा है। तो इनकी स्थिति ये बनी हुई है। मित्रों, हम इन आंकड़ों के माध्यम से इसलिए कि आज देश के अंदर जो सरकार बनी है, देश की जनता ने हम फ्रंट है कांग्रेस का, एक फ्रंट है टीएमसी तृणमूल कांग्रेस का। अब यह दोनों फ्रंट पर एक का तो झूठ लगातार बोलते जा रहे हैं। चुनाव के अंदर जो जो झूठ बोले, यहां भी शायद लोगों पर असर किया होगा। कांग्रेस का लोगों का एक प्रश्न था कि मोदी जी को सरकार बनाने के लिए तो 272 चाहिए, व्हाई इज डिमांडिंग फॉर 400? वो 400 क्यों मांग रहे हैं? 400 पार की बात क्यों कर रहे हैं? दिस वॉज द क्वेश्चन, सिली क्वेश्चन लाइक दैट, कि एक विद्यार्थी को यह कहा जाए कि यू कैन पास आउट योर क्लास आफ्टर गेटिंग 35%, व्हाई यू आर एमिंग एट 98%? किसी बालक को कोई पूछ सकता है क्या कभी, आप होशियार हैं पढ़ाई में, अपना टारगेट 98% क्यों रखा है, वेयर एज यू कैन पास द क्लास आफ्टर ऑब्टेनिंग 35% ओनली? कोई पूछेगा किसी बालक को? क्यों? Want to be a silly question? आगे याद रखने के लिए जनता को कहा है, संविधान की हत्या तो उस दिन हुई थी। संविधान की हत्या कांग्रेस ने की 1984 के अंदर। दंगों के अंदर कितने ही लोगों को इन्होंने मारा, और मरवाया नहीं, खुद अपने लीडर्स ने, इनके लीडर्स ने उनको मारा। संविधान की हत्या ये करने वाले कांग्रेस के लोग हैं, और बाकी जो साथी इनके जो साथ देते हैं वो सब लोग दोषी हैं। आज देश के अंदर डॉक्टर अंबेडकर साहब दोबारा से भी जन्म लेके आ जाएं और वो कह दे कि संविधान को बदलना है या संविधान को समाप्त करना है, आप नहीं कर सकते, कोई नहीं कर सकता उसको, कोई नहीं कर सकता उसको समाप्त। तो मित्रों, ये सारी चीजें हमको ध्यान इसलिए करनी कि कांग्रेस का जो झूठ है और उसमें जो समाज के अंदर ये भ्रम फैलाया, पार्लियामेंट में जो भाषण दिया कि यहां के लोग हिंसावादी यानी हिंदू हिंसावादी हैं, हिंदुओं को यानी एन ब्लॉक जिसको गाली देना और एन ब्लॉक दोषारोपण करना, ये उनको बहुत भारी पड़ेगा। बंगाल के लोगों से ज्यादा हिंदुओं के बारे में और कोई नहीं जान सकता। यहां हिंदुओं के प्रोधा स्वामी विवेकानंद जी जिस बंगाल के रहने वाले हो, वहां हिंदुत्व क्या है ये किसी को समझाने की आवश्यकता नहीं है, किसी को समझाने की आवश्यकता नहीं है। तो मित्रों, हम इस प्रदेश के लोग अपनी जो विरासत है, अपनी जो गौरवशाली इतिहास है, बंगाल देशभक्ति से ओतप्रोत, देश की आजादी के अंदर कितना बड़ा योगदान है। जिस जनगण मन की आज हम बात करते हैं, उसकी उत्पत्ति कहां हुई? वो बंगाल में हुई। कितने ही देशभक्त लोग इतिहास में भरा पड़ा है उनका। तो बंगाल के लोगों को इस प्रकार से उस स्थिति से आज इस स्थिति में लाने का जो काम जिन लोगों ने किया, उस पर विचार करना चाहिए। आज का बंगाल आज से 70-75 साल पहले के जो बंगाल से तुलना करते हैं, अभूतपूर्व अंतर हमको लगता है, दूर बैठे लगता है। बंगाल के इस गौरव को समाप्त करने वाले यहाँ के जितने भी शासक, स्थानीय शासक सरकारें रही हैं, उन लोगों का पूरा योगदान है। चाहे पूर्व में वामपंथी सरकारें रही हों और चाहे आज तृणमूल सरकार, ममता दीदी की सरकार, इनका पूरा योगदान है। उसी पथ पर, उसी लाइन पर ये चल रहे हैं। यानी देश की प्रगति, प्रदेश की प्रगति, इसकी ओर ध्यान नहीं है। केवल अपना स्वार्थ, भ्रष्टाचार, घर भरना, और इनके जो वर्कर्स हैं जिस प्रकार की लूट खसोट करते हैं, उस लसोट की जानकारी मेरे से ज्यादा मित्रों आपको होगी। यहां पर जिस प्रकार से कहा जाता है तोलाबाजी, तोलाबाजी करते हैं यहाँ के लोग, महीनावारी लेते हैं कि नहीं? मंथली, हमारे यहां मंथली, साप्ताहिकी, छोटे छोटे दुकानदारों से, छोटे छोटे लोगों से इस प्रकार के बांध रखे हैं।
और इस भ्रष्टाचार में तो बड़े बड़े काम करने वाले यहां की सरकार के लोग, आज सुबह मैं डीवीसी की मीटिंग में था, दामोदर वैली कॉर्पोरेशन, यानी इस डीवीसी के माध्यम से बंगाल का और झारखंड का बहुत बड़ा एरिया है जो उसके लिए वो काम करते हैं। आज से नहीं, 1948 से कर रहे हैं, लेकिन उनके काम में रुकावट डालने का काम यहां की सरकार करती है, यहां के मुख्यमंत्री करती है। तरह तरह के आरोप, उनको काम करने न देना, ये आज सुबह मुझे सारी घटनाएं पता लगी। मोदी जी के साथ जो योजनाएं मोदी जी ने दी हैं सारे देश के लिए, देश की सरकारें उसको अपना रही हैं, यहां की ममता दीदी की सरकार उसको अपनाती नहीं है, बल्कि उसमें घोटाले, पीएम आवास योजना के अंदर यहां का घोटाला ये जग जाहिर है। तो इस प्रकार की सब बातों को यहां का कार्यकर्ता झेल रहा है, उनको ध्यान रखना पड़ेगा। तो मित्रों, भाई बहनों, हमको इन सब बातों को ध्यान में रखते हुए अपने प्रधानमंत्री जी के विजन को आगे ले जाने के लिए पार्टी के नाते से काम करना होगा। हमारे यहां जो आज से 70 साल पहले बंगाल के व्यक्ति का एक गौरव, यहां की जो एजुकेटेड सोसाइटी, यहां के संस्कार, यहां की जो अच्छी बातें हैं, उनको वापस लाने के लिए संघर्ष तो करना ही होगा। इस संघर्ष में एक बात का आश्वासन मैं दे सकता हूं कि बंगाल का कार्यकर्ता अपने आप को अकेला न समझे। बंगाल के कार्यकर्ता के पीछे पूरा देश खड़ा, पूरी पार्टी खड़ी है। मित्रों, तो इस नाते से आज ही हमको अगले 2026 में शायद यहां चुनाव है, ऐसे ही है ना। आज 2024 ऐसा नहीं कह सकते कि भी इतना साल पहले, 2 साल 2.5 साल पहले हमारी ये विस्तारित कार्यसमिति क्यों हो रही है। विस्तारित कार्यसमिति सारे देश में हो रही है, जहां अभी का चुनाव है वहां भी हो रही है, जहां 2 साल 3 साल 4 साल बाद चुनाव है, या लोकसभा का चुनाव जब आएगा उस समय तक भी क्यों ना हो, लेकिन अपनी इस विस्तारित कार्यसमिति के माध्यम से कार्यकर्ता अपना पूरा ताकत, जोर, पूरी अपनी ट्रेनिंग करके, पूरे अपने उत्साह के साथ उन सब बातों के लिए लग जाए कि जो संघर्ष हम लगातार कर रहे हैं उसको मजबूत करने के लिए जनता को अपने साथ और जोड़ें। कार्यक्रम जिस प्रकार के केंद्र की ओर से आते हैं, बड़े छोटे सब प्रकार के कार्यक्रम आते हैं, आएंगे ही, लेकिन एक विषय जो अपने काम का आधार है, आज से नहीं 70 साल 75 साल से पहले जनसंघ के समय से है, भारतीय जनता पार्टी जब से बनी तब से भी है, वो है डोर टू डोर संपर्क करना, वोटर टू वोटर संपर्क करना। हाँ, बाकी सब काम करेंगे, मीडिया भी अपनी जगह चलेगा, सभाएं भी अपनी जगह होंगी, नेता भी आएंगे, टीवी, अखबार, सोशल मीडिया सब चलेगा, लेकिन मूल सूत्र है कि हर कार्यकर्ता अपना जो उसका क्षेत्र है उसके अंदर किस प्रकार से अपने उस सिस्टम को मजबूत करे। हाँ, बंगाल में एक बड़ा क्षेत्र ऐसा भी है जहां शायद हमारे आज कार्यकर्ता नहीं होंगे, क्योंकि यहां एक डिवाइडेड सिस्टम है। एक डिवाइडेड सिस्टम के कारण से जहां हमारा प्रभाव क्षेत्र है वहां हम घर घर हैं, उस काम को चालू करना ही है। हर संदेश, जो पार्टी का संदेश है, जो केंद्र सरकार संदेश है, वो घर घर पहुंचाने का काम हमको करना होगा। लेकिन जहां हमारा कार्यकर्ता नहीं है वहां भी हम किस प्रकार से आगे बढ़ सकते हैं, वहां से भी समाज के कुछ लोगों से बात करके जो राष्ट्रीय विचार के साथ जुड़ सकता है, जो अपनी पार्टी की विचारधारा को साथ लेके चल सकता है। एथनिकली किसी के साथ दुश्मनी करने की जरूरत नहीं है। समाज के हर वर्ग में समझदार लोग मिल सकते हैं। आखिर पूरा समाज एक है, मैंडेट सबका मिल करके है। कोई एक समाज का मैंडेट है, दूसरे समाज का मैंडेट नहीं, ऐसा नहीं है। ठीक है, जहां एक कदम कहीं उल्लंघन होगा, सीमा का उल्लंघन, वहां संघर्ष भी जरूरी है, लेकिन साथ साथ तालमेल रख करके आगे बढ़ने के लिए, क्योंकि ये लड़ाई सिरों की लड़ाई है, शरीरों की लड़ाई नहीं है। शरीर की लड़ाई हम दुश्मन के साथ कर सकते हैं, देश बॉर्डर के बाहर जो बैठे हैं उसके साथ तो शरीरों की लड़ाई हम कर सकते हैं, लेकिन जब देश का मैंडेट है उसमें अच्छे लोगों को कहीं से वहां से निकाल करके ला करके उनको अपने साथ जोड़ना, इस काम को भी अगर करेंगे तो निश्चित रूप से हम आगे बढ़ेंगे। कभी कभी
मैं हरियाणा के साथ तुलना करता हूं बंगाल प्रदेश की, कि बंगाल में आखिर क्यों इतना पीछे हट गया। तो यहां के जो ध्यान में आती बातें कि औद्योगिकरण को नष्ट किया है पिछली सरकारों ने भी, ये सरकार भी। और उस औद्योगिकरण को नष्ट करने के लिए जो ये लोक लुभावन नारे सामान्य गरीब जनता में देते हैं, मजदूर वर्ग में देते हैं, उसके कारण से अच्छे लोग जो इस प्रदेश की प्रगति के लिए काम कर सकते हैं वो बंगाल से भी पलायन हो रहे हैं। मैं कोई साहूकारों का और बहुत बड़े जो सरमाएदार हैं उनका हिमायती हूं, ऐसा नहीं है, लेकिन उनके योगदान से प्रदेश में जो चीज आगे बढ़नी चाहिए, जो रोजगार के अवसर मिलने चाहिए, वो यहां समाप्त हो रहे हैं। बेरोजगारी खूब फैल रही है। तो इस बेरोजगारी को रोकने के लिए भी हमको सरकार, केंद्र सरकार के माध्यम से जो प्रोजेक्ट है उनको आगे बढ़ाना होगा और इस प्रदेश सरकार के नकाब को उठाना होगा कि किस प्रकार से लोगों को बहका करके और समाज में जो ऐसे लोग हैं जिनके खिलाफ ये विषय चलाते हैं, तो उस नाते से इस प्रदेश की इनकम आमदन कैसे बढ़े। केवल कर्जा लेकर के और हमेशा हाथ में कटोरा लेकर के भीख मांगते रहने का जो स्वभाव है, ये किसी का भी अच्छा नहीं है, चाहे वो व्यक्ति हो, परिवार हो, सरकारें हो, संस्थाएं हो। सबको आत्मनिर्भर बनाने का काम ये जब तक नहीं होगा तब तक देश में जो विकसित भारत की बात कही जा रही है, देश के प्रधानमंत्री जी ने कहा कि 2047 तक हमको इस देश को विकसित करना है। विकसित देश माने जो अपने पैरों पर खड़ा हुआ देश, और यानी कोई भी प्रदेश या देश दुनिया के सामने इस नाते नहीं जा रहा कि हम गरीब हैं, हमको कुछ दे दो। जो आत्मनिर्भर है वही बलशाली बनेगा। इस कदम को आगे बढ़ाने के लिए हमको जगह जगह पर, चप्पे चप्पे पर मजबूती से काम करना होगा। और जो प्रदेश, बंगाल जैसा प्रदेश, इसमें जरा और फोकस ज्यादा हमारे नेताओं को भी करना होगा, हमारे कार्यकर्ताओं को भी करना होगा। निश्चित रूप से हम आगे बढ़ेंगे, ऐसा मेरा विश्वास है। आपने आज के इस कार्य समिति में मेरे जैसे कार्यकर्ता को यहाँ बुला करके जो अवसर दिया, मैं अपने आप को धन्य मानता हूं। आपका बहुत बहुत धन्यवाद, बहुत बहुत आभार। ধন্যবাদ জানাই সম্মানীয় ভারত সরকারের মন্ত্রী মনোহরলাল খট্টারজিকে। এবার আমি ডেকে নেব আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ প্রদেশের চিফ স্পোক্সপারসন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে রাজনৈতিক প্রস্তাব পাঠ করার জন্য।